মঞ্চে আছেন এবং যারা আমাদের সদস্যরা যারা এসেছেন, প্রধান বক্তা হিসেবে আমি না, কতক্ষণ বলবো, 15 মিনিটের বেশি তো হবে না, কমই হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আলোচনাটা যদি সলিল চৌধুরী এবং সমরেশ বসু কেন্দ্রিক খালি হতো তাহলে বোধহয় এটা একটু ভালো হতো, কিন্তু আমরা তো সেভাবে করি না। আমরা এখানে গান রাখছি, সলিল চৌধুরীর ক্ষেত্রে সুবিধা আছে গান, অন্যদের ক্ষেত্রে সমরেশ বসুর ক্ষেত্রে সুবিধা নেই, এবং বেশ কিছু আলোচনা ইতিমধ্যে হয়েওছে। আমি কারো জীবনী, জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা এসব নিয়ে কিছু বলছি না, এগুলো আপনারা শুনেছেন, আপনারা জানেন অনেকে। আমি অন্য দু একটা কথা বলি। এবছর এই 24-25 এই সময়টায় আমাদের বাঙালিদের 8-10 জন ব্যক্তির 100 বছর বা 101 বছর। এর মধ্যে সুচিত্রা মিত্র আছেন, কণিকা বন্দ্যোপাধ্যায় আছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, নারায়ণ দেবনাথ আছেন, বাদল সরকার আছেন নাট্য জগতের, সলিল চৌধুরী আছেন, সমরেশ বসু আছেন। এরা সবাই 100 বছরে রয়েছেন, হয় 100 বছর পূর্ণ হয়েছে কিংবা 100 বছর চলছে। আমি স্বভাববশতই এমনি সারা বছর পড়াশোনা না করলেও এই যখনই জন্ম শতবর্ষের ব্যাপার শুনি একটু চেষ্টা করি। এমনি তো প্রাথমিক পড়াশোনা থেকে আমরা অনেকেই দূরে সরে থাকাই পছন্দ করি এখন, তো একটু সুবিধা হয় যদি আমরা আমাদের নিজেদের আলোচনার জায়গাগুলো এই সময়ে এই সব মানুষদের নিয়ে করি। আমি পার্থদাকে এটাই বলেছিলাম যে তাহলে আমরা প্রত্যেকে একটু পড়াশোনা করা শুরু, মানে আজকে এখানে সমরেশ বসু নিয়ে অনেকে বলছেন, সলিল চৌধুরীও আসবে, আমরা যদি এটা জানি 15-20 দিন আগে যে তোমাকে বলতে হবে, তোমাকে সবাইকে বলতে হবে কিছু না কিছু, তাহলে সবাই আমরা এইসব ব্যক্তিদের উপরে একটু স্টাডি, যদি হোম স্টাডি করি, তাহলে আমরা যারা প্রায় না পড়ার জগতে আছি অনেকদিন, না পড়াশোনার জগৎ থেকে, প্রাত্যহিক জগৎ থেকে, তারা একটু নতুন করে একটু জানবার বা বোঝবার সুযোগ পাই। একটা গান সলিল চৌধুরীর কি একটা রচনা সমরেশ বসু, এটা যে কেউ বলতে পারবেন, ব্যাখ্যা দিতে পারবেন, একটু পরেই বলতে পারবেন। কটা চরিত্র কি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও বলতে পারবে। পার্থদার মতো যারা গান চর্চা করেন রোজ, তারা গানটা বলতে পারবেন, কোন তালে আছে, কোন সুরে কি কর্ড ব্যবহৃত হয়েছে, কোন স্কেলে বলতে পারবেন। আমি সেই কথাগুলোর মধ্যে যাচ্ছি না, আমি অন্য একটু কথা বলব। কথাটা হচ্ছে, আপনারা তুরস্কের কবি নাজিম হিকমতের নাম শুনেছেন অনেকে। নাজিম হিকমতের লেখায় একটা জায়গা খুব সুন্দর। আমি আমার ছাত্রাবস্থা থেকে অনেকের লেখায় যেমন আকৃষ্ট হই বা অনেকের কিছু সংলাপে, নাজিম হিকমতের এই লেখাটাও আমি খুব আকৃষ্ট হয়েছিলাম। আমার একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে যখনই কোনো কিছু পড়তাম বা উল্লেখযোগ্য কিছু দেখতাম, শুনতাম, সেটা লিখে রাখতাম ডায়েরি। এবং আমার একটা ডায়েরি তাদের বিখ্যাত ব্যক্তিদের খুব গুরুত্বপূর্ণ উক্তিতে ভর্তি ছিল, হয়তো আছে এখনো সেটা। তাতে একটা কথা পড়েছিলাম নাজিম হিকমতের লেখা। তিনি বলছেন, সেই শিল্পই খাঁটি শিল্প যার দর্পণের জীবন প্রতিফলিত, যার মধ্যে খুঁজে পাওয়া যাবে যা কিছু সংগ্রাম, সংঘাত আর প্রেরণা, জয়, পরাজয় আর জীবনের ভালোবাসা। সেই শিল্পই খাঁটি শিল্প যার জীবন সম্পর্কে মানুষকে মিথ্যা ধারণা দেয় না। যদি এই ভূমিকাটা আমরা মনে রাখি, সেই শিল্পই খাঁটি শিল্প যার জীবন সম্পর্কে মানুষকে মিথ্যা ধারণা দেয় না। আমরা আজ ফরমাইশি লেখা দেখি, দেখবেন যারা এই সময়কালে জন্মগ্রহণ করেছিলেন বিংশ শতাব্দীতে, তারা মোটামুটি একটা ঘরানার লোক। আমি এই কারণে বললাম, এরা অনেকেই স্বাধীনতা সংগ্রামে এসছেন, ছাত্রাবস্থায় রাজনীতিতে এসছেন,
মৌলিক রচনার মধ্যে এসছেন, গানের মধ্যে এসছেন, রাজনৈতিক দলের মধ্যে এসছেন এবং সেই তার মধ্যে দিয়ে তারা প্রতিপালিত হয়েছেন। তারপর নানা কারণে তারা অনেক জায়গায় থাকেননি, সেসব নিয়ে অনেক বিতর্ক আছে। কে কমিউনিস্ট পার্টিতে ছিল, কে ছিল না, কেন ছিল না, এ নিয়ে ভিন্ন ভিন্ন মতামত। আমি সেই তর্কগুলোর মধ্যে যাব না, কেন কোনো তর্কের সঙ্গে কোনো তর্কের কোনো মিল নেই। অনেকে অনেক কথা বলেন, এগুলো অথেন্টিসিটি কিছু নেই এগুলো। তবে ধরে নেওয়া হয় যে তাদের দৈনন্দিন জীবনের কাজ এত বেড়ে গেছিল যে সেভাবে তারা থাকতে পারে। যেমন আমরা আইপিটি এর কথা জানি, আইপিটিএ এতে সমরেশ বসুও ছিলেন, শৈল চৌধুরীও ছিলেন, সৌমিত্র ছিলেন, জ্ঞানেশ নাট্য জগৎটাতেই পুরো আইপিটিএতে ছিল। সেই আইপিটিএটা ভেঙে গেল, নানান জায়গা তৈরি হলো, বহুরূপী তৈরি হলো, নান্দিকার তৈরি হলো, বিভিন্ন নাট্যদল তৈরি হলো, আইপিটিএ শাখা সংগঠন হিসাবে কাজ করত। ভেঙে ভেঙে আলাদা দল হয়ে গেল সমস্ত। কেউ বলেন রাজনৈতিক কারণে, কেউ বলেন অন্য কারণে। হেমন্ত মুখোপাধ্যায় তো আইপিটিএর একজন সক্রিয় সংগঠক ছিলেন এক সময়, সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে একসাথে কাজ করতেন, কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে। নানান কারণে থাকতে পারেননি একসাথে, নানান কারণে ভেঙে গেছে, অনেকের নাম হয়েছে, অনেকে অন্য কাজে জড়িয়ে পড়েছেন, এইসব ব্যাপারে বিভিন্ন সময় পরে অনেকে থাকতে পারেন। কিন্তু তাদের মূল শুরুটা যেখান থেকে তারা শুরু করেছিলেন সেটা ওই যে ভাবনাটা আমি প্রথমে বললাম আগে, যে জীবন সম্পর্কে কোনো মিথ্যা ধারণা দেওয়ার জন্য তারা তাদের শিল্পকর্ম তৈরি করেননি বা এই জগতে বিচরণ করেননি। আমরা এখন এই সময় দেখি এরকম অনেক প্রতিষ্ঠিত লেখক কবি আছেন যারা সমাজের অনেক গুরুত্বপূর্ণ সময়ে শব্দ বের করা দরকার জেনেও নীরব থাকছেন। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ কথা তাদের থেকে আমরা আশা করি, কিন্তু তারা অদ্ভুত নীরবতার জগতে রয়েছেন, যার জন্য এদেরকে অনেকে বলেন এরা ফরমাইশি লেখক। আমার একজন সাহিত্যিক বন্ধু আমাকে বলেছিল, পয়লা বৈশাখের পরে যেমন হাল খাতা হয়, দুর্গা পুজোর 1 মাস বা 1.5 মাস আগে যেমন খুঁটি পুজো হয়, এই অক্ষয় তৃতীয়ার পর নাকি বায়না হয় লেখকদের পুজো সংখ্যায় লেখার জন্য। তার মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে আশ্বিন মাস, এই পিরিয়ডের মধ্যে 15টা কাগজে যদি আমাকে লিখতে হয় তাহলে আমার এই পিরিয়ডটা লাগবে। এগুলো হচ্ছে ফরমাইশি লেখা। না সলিল চৌধুরী না সমরেশ বসু কোনোদিন ফরমাইশি কিছু করেছেন বলে আমাদের কাছে কোনো জানা নেই, আমার জানা নেই। এর জন্য এদের লেখার জগৎ কম, অনেক ছোট। যে সময়কালে সমরেশ বসু যতটা সাহিত্য তৈরি করেছেন তার থেকে অনেক বেশি তৈরি করা যেত সেই সময়কালে, করেন। তারপর নানা বাঁকে, নানা ক্ষেত্রে, নানা লেখা নিয়ে তার বিতর্ক হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, অনেক কিছুই হয়েছে। বুদ্ধদেব বসু হাইকোর্টে সাক্ষ্য দিতে গিয়ে বলেছিলেন শ্লীল অশ্লীল সব মানুষের ব্যাপার, সাহিত্যের ব্যাপার না, সাহিত্যে আবার শ্লীলতা অশ্লীল হতে। যখন ওই বিবর নিয়ে হাইকোর্টে মামলা চলছিল, না প্রজাপতি নিয়ে চলছিল, প্রজাপতি নিয়ে চলছিল, তখন বুদ্ধদেব বসু সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন ওসব শ্লীল অশ্লীল সাহিত্যের ব্যাপার নয়। থিয়েটার ক্ষেত্রে অনেকে বলেন ভালো থিয়েটার খারাপ থিয়েটার আবার কি, থিয়েটার তার আঙ্গিক দেখে তাকে থিয়েটার এরা বিচার করে। যে বাদল সরকারের জন্ম 100 চলছে, অন্য আঙ্গিকে অনেকেই সমালোচনা করতেন, সমরেশ বসুও সমালোচনা, সলিল চৌধুরীও নিঃশর্ত নন। কিন্তু আমরা একটা মানুষকে কখন বলবো, একটু আগে বললাম না যে আমাদের অনেক কঠিন কঠিন সময় আমরা পার হয়ে আসছি, আমরা আমাদের প্রতিষ্ঠিত লেখক শিল্পী গায়ক গায়িকা কাউকে একটা শব্দ মুখ থেকে বের করতে দিচ্ছি না। যেখানে মন্বন্তরের সময় সলিল চৌধুরী গান গাইলেন আই বৃষ্টি ছেপে ধামলে বোমাইবে, এই গানটা তৈরি হলো সেই সময় 1350 মানে বাংলা ইংলিশের 1943। তখন সলিল চৌধুরীর খুব বেশি বয়স নয়, আসাম থেকে সদ্য কলকাতায় এসছে, তখন বঙ্গবাসী কলেজে পড়তেন। সেই সময় গান লেখা, ছাত্র যুবরা উদ্দীপ্ত হলো এইসব গান শুনে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য সে গান, সূর্যমুখী মানুষ, সূর্য অভিযানে, সূর্য সন্ধানে যাওয়া, জীবনের জন্য ভালোবাসার জন্য আমাদের এই গান গাওয়া,
সূর্যমুখী মানুষ সূর্য সন্ধানে সূর্য অভিযানে যাওয়া, শরীর চৌধুরীর গান। অসংখ্য এরকম লাইন আছে সমরেশ বসু। এবার দেখলেন একটা ঘটনা, এই কুম্ভ মেলায় একটি মেয়েকে কেন্দ্র করে কি ঘটনা ঘটলো, তাকে লক্ষ লক্ষ লোক তার পেছনে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি সিনেমার অভিনেত্রীও হয়ে যাচ্ছে। মেয়েটি খুব গরিব ঘরের মেয়ে, মালা বেচতে এসেছিল কুম্ভ মেলায় পরিবারের সবার সঙ্গে, ওরা ঘুরে ঘুরে মালা বেচে বিভিন্ন জায়গায়। সমরেশ বসু তো এগুলোর সন্ধানই করতে গেছিলেন, সমরেশ বসু এই সন্ধানই করতে গেছিলেন, জীবনটাকে খুঁজতে গেছিলেন, মানুষকে খুঁজতে গেছিলেন। কোথায় পাবো তারে, তো তাই দেখি নাই ফিরে, তো তাই যে 10 বছরের অক্লান্ত পরিশ্রমের অসমাপ্ত ফসল। এক কথায় বলা যায় 10 বছরের অক্লান্ত পরিশ্রমের অসমাপ্ত ফসল। এবং যে দুজন প্রতিথযশা ব্যক্তি এর পেছনে প্রধান ভূমিকা পালন করেছিলেন, বলা যেতে পারে 3 জন, একজন সম্পাদক দেশ পত্রিকার, একজন বিকাশ ভট্টাচার্য যিনি স্কেচ করছিলেন, আর একজন সমরেশ বসু পর পর প্রয়াত হলেন, পর পর। এবং কেউই খুব বেশি বয়সে নয়, এর মধ্যে বিকাশ ভট্টাচার্য তো খুবই কম বয়সে, সমরেশ বসু 63+ 64 বছর বয়স হয়নি। 1988 সালে 24 থেকে 88 সামান্যই বয়স। সলিল চৌধুরীও কম বয়স, 70 বছর, এমন কিছু বয়স নয়। সলিল চৌধুরী, সমরেশ বসু একটা গোয়েন্দা চরিত্র তৈরি করেছিলেন, জানো তো, গোবল, গোবলের কীর্তি, খুব সুন্দর সুন্দর গল্প আছে ওখানে। এটা কিন্তু খুব ব্যতিক্রমী জায়গা, সমরেশ বসুর ঘরানার সঙ্গে কিন্তু মেলে না একদম। যে ধরনের লেখা উনি প্রথম দিক থেকে লিখে গেছেন বা শেষের দিকে লিখেছেন, যে ধরনের লেখা আছে, একটা উপন্যাসের জন্য একটা মানুষকে চেনা যায়, একটা গল্পের জন্য একটা মানুষকে চিনে যাওয়া যায়, 10টা গল্প লেখার দরকার নেই। সেই মানুষটাও এরকম রসিক হতে পারে, অন্যরকম হতে পারে। আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আমরা যারা সমাজ সচেতন, আমরা এইসব মানুষদের লেখাগুলো, কে বিশ্বখ্যাত, কে ভারত খ্যাত, কি বাংলা খ্যাত, এত বিশ্বন, এত আভিধানিক শব্দ প্রয়োগের কোনো দরকার নেই। আমরা তাদের দেখব আমাদের নিজেদের জীবনের প্রেক্ষাপটে আমার কোনটা কাজে লাগছে আর কত দূর লাগছে। আমি যখন একটা গান শুনে উদ্দীপ্ত হব, তখন আমি মনে করব সেই গানটা সত্যি আমাকে একটা দিশা দেখাচ্ছে, একটা পথ দেখাচ্ছে। আর যে গানটা আজ আছে কাল মরে যাবে, এই মুহূর্তে 7 দিন 8 দিন খুব জনপ্রিয়, কিন্তু 1 বছর পর লোকে গানটা মনেই রাখতে পারবে না, সেই গানটা কখনোই আমার জীবনের গান নয়। 100 বছর আগে রচিত গান তো আজ জীবন্ত। এই যে একটু আগে যে গানটা গীত হলো এখানে, আমাদের চবা গাইল, এই গান কি আজকের লেখা? আমরা তো এখনো এই গান শুনছি, আমরা আনন্দই পাচ্ছি, আমাদের একবার মনে হয় গানটা খুব বিরক্তিকর আর ভালো লাগছে না। কিন্তু 3 বছর আগের একটা গান বলুন, কেউ মনে রাখতে পারবে না সেই গানটা। তেমনই কিছু গান আমাদের আছে, সলিল চৌধুরীর গান, তেমনই কিছু লেখা আছে আমাদের, রবীন্দ্রনাথের লেখা, তেমনই কিছু লেখা আছে নজরুলের লেখা, তেমনই কিছু সৃষ্টি আছে আমাদের, যেগুলো আমরা মনে রাখি। আমি আশা করব, অনুরোধ করব, বা আমরা নিজেরাও উদ্যোগ নেব, যদি আমরা এই সারা বছর ধরে আমি যাদের নাম বললাম তাদের প্রত্যেকের উপরে আমরা কিছু কিছু আলোচনা এখানে করতে পারি। এর মধ্যে 2 জন সঙ্গীত শিল্পীও আছেন, সলিল চৌধুরী বাদ দিয়ে, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র। নাট্য ব্যক্তিত্ব আছেন একজন, নারায়ণ দেবনাথ আছেন, কিন্তু ভিন্ন ধর্মী লেখার মানুষ, ভিন্ন জগতের মানুষ। সুতরাং এইগুলো আমাদের একটু মনে রাখা দরকার। আমাদের জীবন, তার স্বার্থে, জীবনের স্বার্থে, আমাদের নিজেদের জন্যই আমাদের এগুলোর প্রয়োজন হয়। আমি 2-1টা কথা এখানে বসে বসেই লিখছিলাম। সেটা হচ্ছে চির সখা বলে একটা উপন্যাস, আমি পড়িনি, আপনারা লোক পড়েছেন কেন জানি, সেটা নবকুমার বসু, সমরেশ বসুর উপরে তার, তিনি প্রয়াত হবার পর লিখেছেন। সেটা কি বিশাল ভলিউমের লেখা। হ্যাঁ, আমি 5-6 লক্ষ শব্দ নাকি ওখানে ব্যবহৃত হয়েছে, তাতেও নাকি তৃপ্ত হন। আমি জানি না এটা কোথায় পাবো তারের মতো। আমি যদি পাই কোনোদিন এটা নিশ্চয়ই সংগ্রহ করে পড়ার চেষ্টা করবো। এটা নবকুমার বসুর লেখা। নবকুমার বসুকে আমরা খুব বড় সাহিত্যিক হিসেবে পাইনি,
কিন্তু সলিল চৌধুরী সমরেশ হ্যাঁ, কিন্তু যেটা করেছেন সেটা পড়ার ইচ্ছে রইল, আমার জানা নেই। আসলে জীবনের অভিজ্ঞতা থেকে তো নানা ছবি তৈরি হয়। এরা ছাত্র জীবনটাকে অন্যভাবে দেখেছেন, এদের কিশোর বেলা অন্যভাবে কেটেছে, আমাদের মতো এত সুন্দরভাবে কাটেনি। সেই জন্য ওদের লেখা, ওদের গান, ওদের কবিতা সবকিছুই সেই জীবনের ছবি ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে। আমরা আজকে এগুলো অনেকটা ভাবতেও পারি না, লিখতেও পারি না, বলতেও পারি না সেভাবে, পড়াশোনাও তো করি না সেভাবে। সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে আটকে যাই, বলতে গেলে আমরা তোতলাই বা অসুবিধা হয়। কিন্তু যদি আমরা একটু ঘনিষ্ঠভাবে এদের মধ্যে দিয়ে যাতায়াত করি, এদের লেখার বা কাজের মধ্যে দিয়ে, তাহলে একটা সুর কিন্তু আমরা দেখতে পাবো সবার মধ্যে। এই সময় যারা জন্মগ্রহণ করেছেন, মানে বিংশ শতাব্দীর প্রথম থেকে স্বাধীনতার আগের এই সময়টায়, তাদের অধিকাংশই রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে এসছেন, এবং যে যেখানে যেভাবেই এসছেন তিনি সেখানে সেইভাবেই তার নিজস্ব দৃষ্টিতে একটা জগৎ এবং তার ছবি তৈরি করার চেষ্টা করেছেন, যেটা জীবনকে উপলব্ধি করতে হয়, অন্য আঙ্গিকে দেখতে হয় জীবনকে। রোজকার খাওয়া পড়া সবার মতো যে জীবনটা নয়, জীবনটা যে একটা দান্দিক বস্তু, তার মধ্যে যে দ্বন্দ্ব আছে, জটিলতা আছে, সে যে ভাঙাচোরার মধ্যে দিয়ে যায়, প্রতিনিয়ত তা এক চর্চার বিষয়, ঘরে বাইরে সর্বত্র। এই বোধ তার উন্নিবেশ ঘটিয়েছেন এই ব্যক্তিরা। আমি তাই কৃতজ্ঞ এইসব মানুষদের কাছে। আমি তার কটা উপন্যাস পড়েছি সেটা বড় কথা নয়, আমি তার 16খানা উপন্যাসের মধ্যে হয়তো 4টে পড়েছি, আমি তার 2টো গল্প পড়েছি, কিন্তু তাতেই তাকে আমি চিনেছি বা তার সম্বন্ধে জেনেছি বা চর্চা করেছি, তাকে বুঝেছি, এবং বুঝে আমি মনে করেছি আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত আমার প্রয়োজন। আমি তখন তাকে ভালোবেসেছি, আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছি, আবার ঠিক একইভাবে অনেকে বর্জনও করেছি, যাদেরকে মনে করেছি আমার প্রয়োজন নেই সেভাবে। এখন ভালো খারাপ বাঁচতে গেলে আমাকে তো সবকিছু চর্চা করতেই হবে। আমি খারাপকে খালি কেউ খারাপ বললো বলে তো ছেড়ে দিতে পারবো না, আমাকে তো খারাপটাও দেখতে হবে। অতএব যদি বিতর্কই হয় প্রজাপতি বিবর নিয়ে, আমাকে বিবর প্রজাপতিকে তো পড়তে হবে। আমি কারোর কথা শুনে তো বিবর প্রজাপতি পড়লে আমার চরিত্র খারাপ হয়ে যাবে না, এত ঠুনকো তো চরিত্র নয়। আবার আমাকে দেখি নাই ফিরেও পড়তে হবে, কোথায় পাবো তারেও পড়তে হবে, অমৃত কুম্ভের সন্ধানও পড়তে হবে। রিক্সাওয়ালা গল্পটা কেউ পড়েছেন? আমি তো পড়িনি, আপনারা পড়েছেন কিনা জানি না। আমরা আসলে ঘরের সামনে ঘরের লোকে তো কদরও দিই না। সেই সময় রিক্সাওয়ালা গল্প যারা তখন পড়াশোনা করতেন পড়েছেন কেউ জানি না। নিতিন বোস পড়েছিলেন বম্বেতে, পড়ে 2 বিঘা জমিন ছবি বানিয়েছিলেন সলিল চৌধুরীর এই গল্প, রিক্সাওয়ালার উপরে। এটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল কান ফেস্টিভ্যাল থেকে। গল্পটা সলিল চৌধুরীর লেখা, তার শুরু করা সলিল চৌধুরী। এই গানগুলো আজও অমর। 2 বিঘা জমি, কত এরকম কাহিনী লুকিয়ে আছে কতজনের মধ্যে, কত জিনিস আমরা জানি না। এগুলোই জানবার বা জেনে আমরা আনন্দ পাওয়ার আমাদের উপকরণ। আর কিছু বিশেষ বলবো না, কোনো লেখা বিশেষ বলার দরকার নেই, কেননা একটু বসে বসে বলছিলাম, ভাবছিলাম শক্তি চট্টোপাধ্যায় এবং দেবেশ রায় এই দুজন সমরেশ বসুর মৃত্যুর পর 2টো কথা বলেছিলেন। দেখি নাই ফিরে এই শিরোনামে শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন। দেখি নাই ফিরে যে ভাবে তিনি লেখা শুরু করেছিলেন, যেটা অসমাপ্ত, সেটা তিনি আবার কবিতার মধ্যে দিয়ে শক্তি চট্টোপাধ্যায়, যদিও তিনিও তার কয়েক বছর পরেই মারা যান, শক্তি চট্টোপাধ্যায় কবিতা লেখা। দেবেশ রায় বলেছিলেন, এখন আপাদমস্তক জীবনমুখী মানুষ এবং পেশাদারী মানুষ যদি আমাদের বাংলা সাহিত্যে কেউ থেকে থাকেন এই সময়, তিনি সমরেশ বসু। পেশাদারী হতে হবে, পেশাদারী অ্যাটিটিউড না থাকলে কোনো জিনিসের সুন্দর তার প্রোডাকশন বেরোয় না। আমরা থিয়েটারের ক্ষেত্রে কথা বলি, পেশাদারী মানেই তুমি টাকা পাবে এটা নয়। আমরা পেশা শব্দের অর্থে অর্থ উপার্জন তো বুঝি, এটা আমার পেশা, কিন্তু অ্যাটিটিউড, এটা পেশাদারী না থাকলে তুমি কিছুই সৃষ্টি করতে পারবে না।
তোমার যদি মনে হয় থিয়েটারটা আমি অ্যামেচারিস্টের মতো করবো, 1 মাস 1.5 মাসের কোনো সংলাপ মুখস্থ করতে পারবেন না। তোমাকে ওখানে প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে চলতে হবে। আমি একটা গান লিখলাম, সেই গানটা জনপ্রিয় হয়েও তো যেতে পারে। পার্থদা একটা গানের সুর করলো, সেই সুরটা এখন আমরা শুনলাম, সেই সুরটা যে আগামী 2 বছর পর কোথাও জনপ্রিয় হয়ে যাবে না, কে বলতে পারে? কাজে তার অ্যাটিটিউডটা থাকতে হবে। এই যে 25টা বই বেরিয়েছে একজনের, এর একটা বইয়ের একটা দীর্ঘ রিভিউ একদিন আনন্দবাজারে বেরোবে না, আমরা কি করে জানবো? বেরোতেও পারে, আমরা তো আনন্দ পাবো। এইভাবেই তো সৃষ্টি হবে, এভাবেই সমরেশ বসু শরীর চৌধুরী হয়েছিল। আমরা আমাদের কাজ করবো, আমরা আমাদের জায়গাটাকে এইভাবে কতটা শানিত করতে পারি, ঘষা মাজা করতে পারি, সেইটা হচ্ছে আমাদের আজকের দিনের বিবেচ্য বিষয়। তিনি কটা উপন্যাস লিখেছেন, এটা বড় ব্যাপার নয়। তিনি কটা গান লিখেছেন, এটা খুব বড় ব্যাপার নয়। ওগুলো নিশ্চয়ই জানবো তার জীবন চর্চা, জানবো মানুষটাকে ভেতর থেকে, তার লেখার মধ্যে দিয়ে খুঁজে নেবো তাকে। ওই কোথায় পাবো তারের মতোই এইসব মানুষগুলোকে আমরা প্রতিনিয়ত খুঁজে চলেছি আমাদের প্রতিদিনের চর্চার মধ্যে। সকলকে ধন্যবাদ, অভিনন্দন, এইটুকু বলে শেষ করছি। জলের ঘাটেতে কালা পারলি না ফুল রাখিতে, জলের ঘাটেতে কালার বাঁশিতে বাঁশি, কালার মুখেতে হাসি, কালার মন হইল কালা পারলি না ফুল রাখিতে, জলের ঘাটেতে কালা পারলি না ফুল রাখিতে, জলের ঘাটেতে কালা পারলি না ফুল রাখিতে, জলের ঘাটেতে কালার হস্তেতে বাঁশি, কালার মুখেতে হাসি, কালার মন হইল উদাসী, কালার হস্তেতে বালা, কালার গলেতে মালা, কালার মন হইল উদাসী, কালার পায়েতে ঝুমুর, কালার কোমরে ঘুমুর, কালার মন হইল আজ, কালা পারলি না ফুল রাখিতে, জলের ঘাটেতে কালা পারলি না ফুল রাখিতে, জলের ঘাটেতে কালা পারলি না ফুল রাখিতে, জলের ঘাটেতে। আমি সমরেশ বসুর মানে কালকুট দিকটা নিয়ে কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু তারপর প্রচুর অনেক কথাই বলা হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে। আমি শুধু দেখি নাই ফিরে একদম প্রথমে কিছুটা পাঠ করছি আর কি। মানে এইটা আমার কাছে এত ভালো লাগে এই অংশটুকু, এবং দুজন বিশেষ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ এবং আমাদের রামকিঙ্কর বেইজ, এদের এই সাক্ষাৎকারটুকু, এই সাক্ষাৎকারের অংশটুকু আমি পাঠ করেছি। তার আগে একটু কথা বলি যে সমরেশ বসু ও কালকুট একই ব্যক্তিত্বের পৃথক দুই লেখক সত্তা, তবু দুজনকার মানে দুই ধরনের বই পড়তে গিয়েই মনে হয়, কিন্তু আমার বারবার মনে হয়েছে দুজনেই দুজনকে কোথাও ছুঁয়ে যান। আর এই দুটি সত্তা যেন সম্পূর্ণভাবে মিলে গেছে দেখি নাই ফিরেতে। তো দেখি নাই ফিরে এই অসমাপ্ত উপন্যাসের যে সূচনার অংশটুকু, সেখান থেকে একটুখানি পড়ছি। একটু উদ্ধৃতিটা বড় মনে হতে পারে, একটু ভালো করে শোনো, ভালো লাগবে আশা করি। দেখি নাই ফিরেতে রবীন্দ্রনাথের সঙ্গে রামকিঙ্কর বেইজের সাক্ষাৎকারের অংশ। তিনি ডেকেছেন, তিনি কেন ডেকেছেন সে কি কিছু অনুমান করতে পারে না? সে খোলা দরজার সামনে এসে দাঁড়ালো। পূবের দুটি কাঁচ লাগানো জানলার পাল্লা খোলা, তিনি বসে আছেন। উত্তর ঘেঁষে জানলার সামনে চেয়ারে, একটি টেবিল তার পাশে, চোখে চশমা। টেবিলের দিকে ঝুঁকে কিছু দেখছেন। একটি লম্বা মাপের ছোট খাতা, এক পাশে দুটো বই, পাশে কলম। তিনি খাতার খোলা পাতায় কিছু দেখছিলেন। অন্দরে যাওয়ার দরজা খোলা, সেদিকেও আলো দেখা যাচ্ছে। সে দুপা ঘরের মধ্যে ঢুকলো। তিনি খাতা থেকে মুখ তুলে জানলার দিকে ফিরতে যাচ্ছিলেন, কিন্তু থমকে গেলেন। ভুরুজোড়া কুঁচকে উঠল, বাঁ হাত উঠে এলো চশমার সরু সোনার ফেলে। কে? আগে আমি। সে
সে নিজের মনকে স্থির করে এগিয়ে গেল। নিজের মায়ের মুখ একবার স্মরণ করল। কোনো গভীর সংকটে সে মায়ের মুখ স্মরণ করে। নিচু হয়ে তার পায়ে হাত দিয়ে কপালে মাথায় ছোঁয়ালো। সোজা হয়ে দাঁড়ালো। তার মুখের ওপর আলো পড়েছে। তিনি চোখ থেকে চশমা টেনে খুললেন। মুখ তুলে তার মুখের দিকে তাকালেন। কে? আমি। আপনি আমাকে ডেকেছেন, দেখা করতে বলেছেন। আমি? ও তুই? তিনি তার কথার মধ্যে বলে উঠলেন, ভ্রুকুটিময় তার চোখের দৃষ্টি, গলার স্বর গম্ভীর। হ্যাঁ, তোকে ডেকেছি। আমি আজ পুরনো মন্দির বাড়িতে গেছিলাম। বাড়িতে ঢোকার মুখের কাছে উঠোনে কি একটা করছিস। তা কি করছিস তুই ওটা? সে অস্বস্তিতে হাসবার চেষ্টা করলো। ঢোক গিলল কয়েকবার। একটা মূর্তি। একটা মূর্তি, তা আমিও জানি। তার স্বরে কি উপহাস ঢেউ দিয়ে উঠল। কিন্তু মূর্তিটা কিসের? কি করছিস তুই ওটা? সে তাকালো তার চোখের দিকে। তিনি ভ্রুকুটিময়, কিন্তু গভীর আগ্রহে তার মুখের দিকে দেখছেন। সে মুখ নত করল। আমি জানি নে। জানিস নে? তার স্বরে বিস্ময়। তুই জানিস নে কি তুই তৈরি করছিস? সে মুখ তুলল। না, জানি, কিন্তু বোঝাতে পারিনি। কেন পারিস নে? তিনি ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন। উবের জানলা আর দক্ষিণের খোলা দরজা দিয়ে বাতাস এলো। তার শুভ্র কেশ শ্বশ্রু কেঁপে উঠল। সে মুখ না তুলে মাথা নাড়ল, আর কোনো রকম সংকোচ না করে বলল, আমি ওটা জ্ঞান দিয়ে বুঝতে পারিনি। স্বপ্নের ঘোরে ওই মূর্তি আমার কাছে এসেছিল। সেই মূর্তিকেই আমি ধরতে চেয়েছি। সেই মূর্তির মধ্যে কি কোনো প্রাণী আছে? আছে, অথচ যেন নেই। আমি যেন একটা মেয়ের মূর্তি দেখেছি, মুখ নামানো। হয়তো সে কাউকে চুমো খেতে মুখ নামিয়েছে। একটি পাখি কি উড়ে যেতে চায় আকাশে? পাখা যেন তার সেই রকম তুলে দিয়েছে। একটি মেয়ে পাখি হয়তো তার বুকের নিচেই আছে। সে মুখ না তুলে বলল, কিন্তু তার নিঃশ্বাস পড়ছে দ্রুত, ঘামতে আরম্ভ করেছে। তার দু চোখে কেবল বিস্ময় নয়, তার বুক স্পর্শী শুভ্র শ্বশ্রুতে এক আনন্দের আলোর ধারা ঝরছে। দু চোখে বিস্ময়ের মুগ্ধ কিরণ। জিজ্ঞেস করলেন, সব মিলিয়ে কি সেখানে কিছু আড়াল করে রক্ষা করার ব্যাকুলতা আছে? মমতা আর আরতি? আমি জানি নে। সে মুখ না তুলে প্রায় রুদ্ধশ্বাসে বলল, সে এসেছিল আমার কাছে প্রেমের রূপ ধরে। ভালোবাসা আর ব্যথায় তারা আকাশের নিচে মানুষের কাছে ধরা দিয়ে এসেছে। তারা কেউ পুরো নয়, আবার অর্ধেকও নয়। তিনি গলা খাঁকারি দিয়ে হাসলেন, আরও পাশে মুখ ফিরিয়ে তাকালেন। জ্যোতির্ময় পুরুষের মুখের প্রসন্ন দীপ্তি, অথচ তাঁর চোখে একটি সতর্কতা ফুটে উঠল। তাঁর গলার স্বর শোনালো নিচু। দেখ তো, পাশের ঘরে বা আশেপাশে কেউ আছে নাকি? সে তাঁর মুখের দিকে দেখল। তার মুখের দিকে কি সব উত্তেজনার স্পর্শ লেগেছে? তিনি যেন চুপি চুপি কথা বলছেন, যা তার অভিজ্ঞতার বাইরে। সে তাঁর নির্দেশ পালন করলো। পাশের ঘরে গিয়ে দেখলো কেউ নেই। দক্ষিণের দরজার কাছে গেল। কাছে পিঠে কাউকে দেখা গেল না। সে ফিরে এলো তাঁর কাছে। কাউকে দেখতে পাচ্ছি না। শোন, কাছে আয়। তিনি তার দিকে ঝুঁকে পড়লেন। তাঁর গলার স্বরে এক আনন্দময় স্বনির্বন্ধতা। তুই তোর মূর্তি দিয়ে, ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরিয়ে দে। তোর মূর্তিরা যেমন বুকেই এসে তোর কাছে ধরা দিই, তাদের তুই এখানে সর্বত্র ছড়িয়ে দে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তবু যেন বুকের মধ্যে কাঁপছিল। ও যা শুনছে, উনি কি সত্যি তা বলছেন? তিনি বলছেন। আর শোন, যা ধরবি তা গোড়া থেকে শক্ত হাতে ধরবি আর শেষ করবি, কিন্তু আর পেছনে ফিরে তাকাবি না। তার উচ্ছ্বাস ভরা উদ্বেলিত স্বর কি কাঁপছে। একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি। সামনে, কখনো পেছনে ফিরে দেখবি নে। যা, এখন চলে যা। সে তাকালো তাঁর মুখের দিকে। তাঁর প্রসন্ন দীপ্ত মুখে পূর্ণচন্দ্রের জ্যোতি। দুজনের চোখের দৃষ্টি বিনিময় হলো। জীবনের দিক নির্দেশের সংকেত সে পেয়েছে। আর মুহূর্ত মাত্র না দাঁড়িয়ে নিচু হয়ে তাঁর কৃপা স্পর্শ করল। স্খলিত রুদ্ধস্বরে উচ্চারণ করল,
ফেব্রুয়ারি মাসের যে দিনটি ক্যালেন্ডারে আমাদের নজর কাড়ে, সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন মায়ের ভাষা। মায়ের ভাষা উৎসবের চন্দনে সেজেছে, মধ্যমণি গয়না করে সবার নজর কেড়েছে। আদর বোনা আসনখানি শোভার ডালি বেঁধে সব ফেলে দিয়ে মায়ের ভাষাকে নিয়েছে নিজের কোলে। এত আনন্দ, তবু কেন যে মায়ের চোখে জ্বালা? আজও তোমায় পাঠিয়েছে কেউ অনাদরের ডালা। জীবনটাকে প্রতি ছন্দে কথা বলতে শিখিয়েছ, অনুভবের কুড়িগুলি যত্ন করে ফুটিয়েছ। অন্য ভাষার অলঙ্কারে অহংকারী সাজ সেই কুড়িতে ঢেলে দিয়েছে তাচ্ছিল্যের ছাঁচ। অবহেলার ছেঁড়া চাদরটা একটুখানি সরিয়ে যত্নটা আজ দিনভর নাও না গায়ে জড়িয়ে। মণিমুক্ত উঁচিয়ে দিয়েছ কলমের দরবারে, স্নিগ্ধ রাঙা আঁচল বিছিয়েছ বিশ্বজোড়া দুয়ারে। কালি ছিটিয়ে কুকথারা আঁচল করেছে নষ্ট, অপমানের জ্বালা নিয়ে জমে উঠেছে কষ্ট। সোহাগী আলপনায় ওই দেখো কালির নাভিশ্বাস, খুশির আদরে ম ম করুক আজ সময়ের শ্বাস। প্রাণীর রক্তে ভিজে দেশের মাটি, সন্তান তোমার বুঝিয়েছে মায়ের ভাষাই খাঁটি। প্রাণীর সেই ভাষা অনাদরে ম্লান, অকথার ভিড়ে কোণঠাসা কথার সম্মান। মিথ্যের ভিড়ে সত্য ঠিক দাঁড়িয়ে মাথা তোলে, তোমার জয়ী দিব্যি ধন্য মায়ের ভাষা বলে। বিশ্ব মায়ের উঠোন জুড়ে কাটে জীবন বেলা, নানা রকম পসরা নিয়ে মুহূর্তদের মেলা। ফুরায় না কবু উজাড় করা ভাড়টা, বিনিময়ে স্তূপ করেছে অবহেলার পাহাড়। সন্তান বোঝে না আজ বিশ্ব মায়ের ভাষা, দুরূহতম শব্দ হয়ে নির্জনে কাঁদে ভালোবাসা।